আমার একটা উপকার করতে পারো? আমি যাতে প্রতিদিন অন্তত একবারের জন্য আমার ভাইয়ের সাথে দেখা করতে পারি, সে সুযোগ করে দাও। তাই তো। দিদি হঠাৎ বলে গেলেন কেন? এইবার বুঝেছি। চলে আর নিজের উদ্দেশ্য সিদ্ধি। ক্ষমা করবেন, আমরা আপনার করতে পারবো না। মহারাজের নির্দেশ আপনি যেন স্বামীর সাথে দেখা করতে না পারেন। এখন যদি আমরা আপনাকে সাহায্য করি তাহলে মহারাজের বিরুদ্ধাচারণ করা হবে। আমরা যে সেটা কিছুতেই করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা স্বামীকে জানাতে পারি যে আপনি তার জন্য কত চিন্তিত। আর আপনি যদি স্বামীর জন্য নিজে হাতে কিছু রান্না করতে চান তাহলে সেটা করে আমাকে দিয়ে দেবেন। আমি নিজে গিয়ে স্বামীকে সেটা দিয়ে দেব। তাহলে কুমারের জন্য আপনি কি রাঁধবেন রাজবতী? আচ্ছা থাক, আজ না হয় আমিই রাঁধি, আপনি পরে কোনো একদিন কিছু দিতে দেবেন। আচ্ছা সমৃদ্ধি, কুমারের জন্য রসমালাই তৈরি করলে কেমন হয় বলো তো? কি রাজবতী, আপনি খুশি তো? আসি। একটুখানি চোখের জল দিয়ে তোমায় ভোলানোটা কত সহজ ঐশিকা। আমার ভাইয়ের সাথে দেখা করার অনুমতিটাও আমি আদায় করে নিতাম, কিন্তু সমৃদ্ধি, আজও তুমি বুদ্ধি দিয়ে আমাকে আটকে দিলে। তবে মনে রেখো, সব দিন কিন্তু সমান হয় না। আর যেদিন আমি সুযোগ পাবো তোমায় বুঝিয়ে দেব তুমি কার সাথে দ্বৈরথে নেমেছো। প্রণাম আচার্যদেব। প্রণাম মহারাজ। আসুন, ভেতরে আসুন। আসন গ্রহণ করুন মহারাজ। আচার্যদেব, প্রাসাদে যা যা ঘটেছে আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি মহারাজ, এবং কষ্টও পেয়েছি। আমি কোনোদিন ভাবতেও পারিনি রাজকুমার এরকম করবে। আচার্যদেব, আমি যা ঠিক বুঝেছি তাই করেছি, আর তার জন্য আমি মানসিক যন্ত্রণায় ভুগছি। কিসের যন্ত্রণা মহারাজ? আচার্যদেব, আমি মহানামাকে প্রাসাদের নজরবন্দি করে রাখতে বলেছি। বুঝতে পারছি না মহানামাকে প্রাসাদে নজরবন্দি করে রাখার সিদ্ধান্তটা নিয়ে আমি ঠিক কাজ করেছি কিনা। কিন্তু মহারাজ, সে যা করেছে সে তুলনায় এর শাস্তি তো নগণ্য। অন্য যে কেউ হলে অনেক বেশি শাস্তি দিত। আপনি তা না করে তাকে সংশোধনের সুযোগ দিয়েছেন। আপনার এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি মহারাজ। কিন্তু আচার্যদেব, কেউ যদি আমাকে ভুল বোঝে, ভাবে যে এক ভাই আরেক ভাইকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে বন্দি করে রেখেছে, তাহলে? যে বুদ্ধিমান
তার কারোর কথা বা ভাবনায় কিছু আসে যায় না মহারাজ। সে জানে তার উদ্দেশ্য কি, সে শুধু সেই উদ্দেশ্য পূরণেই মনোযোগী হয়। মহারাজ, মহাভারতের কাহিনী তো আপনি জানেন। সেখানেও পাণ্ডবরা ন্যায় যুদ্ধে অংশগ্রহণের আগে সামান্য বিচলিত হয়েছিলেন আত্মীয়তার কথা ভেবে, বিশেষ করে অর্জুন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে ন্যায় যুদ্ধে রক্তের সম্পর্ক কখনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না, আত্মীয়তা ভুলে যেতেই হয়। আপনাকেও তা বুঝতে হবে মহারাজ। আপনাকে মনে রাখতে হবে, প্রথমে আপনি একজন রাজা, তারপর আপনি একজন ভাই। আর রাজার কর্তব্য ন্যায়কে রক্ষা করা যে কোনো মূল্যে। কিন্তু আচার্যদেব, কাল সভায় এই বিষয় নিয়ে আলোচনা হবে, অনেকে অনেক প্রশ্ন তুলবে, আমাকে তার জবাব দিতে হবে, তাদের বোঝাতে হবে। আচার্যদেব, আপনি যদি দয়া করে আমাকে বলে দেন আমি নিজেকে কিভাবে প্রস্তুত রাখবো। মহারাজ, মাথা ঠান্ডা রেখে যুক্তির উপর নির্ভর করে এগোতে হবে। কোনো অবস্থাতেই অসহিষ্ণু হলে চলবে না। মনে রাখবেন, নিজের বক্তব্য সঠিক যুক্তি দিয়ে সঠিকভাবে পরিবেশন করতে পারলে সবাই তা মেনে নিতে বাধ্য। বুঝেছি। তবে চেষ্টা করবেন সভায় যেন দেবী জাহ্নবীও উপস্থিত থাকেন। আপনি রাজা হিসেবে সভায় বসবেন, আর দেবী জাহ্নবী হবেন রাজ পরিবারের প্রতিনিধি। সভায় সকলেই রাজ পরিবারের মতামত জানতে চাইবে, আর বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি সবার সব প্রশ্নের উত্তর দেবেন। অভিজ্ঞতার কারণে তার মতামতকে সবাই গুরুত্বও দেবে। আচার্যদেব, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, এবং তাতে আপনার অনুমতি আবশ্যক। জ্যোতিষবীর মশাই বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, সেটা আমরা জানতে পেরেছি, এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণও আছে। এখন আপনি যদি অনুমতি দেন, তাহলে ওনার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি। কি হলো আচার্যদেব? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। না, ভাবছি মানুষ তার প্রাপ্য মর্যাদা পেলেও কেন এত নীচ কাজ করে। না মহারাজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুমতির প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তাকে নিয়োগ করার জন্য আপনাকে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তার পেছনে আমার এক বিশেষ উদ্দেশ্যও ছিল। এখন সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় আপনি তাকে সেই পদে রাখবেন কি না রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার মহারাজ। আমি এ বিষয়ে নিজেকে দূরে রাখতেই পছন্দ করব। জ্যোতিষ চর্চার ব্যাপারে খনা জ্যোতিষবীরের থেকে অধিক পারদর্শী হয়ে উঠেছে, তা প্রমাণও হয়ে গেছে। এখন জ্যোতিষবীরের থাকা বা না থাকা সমান, খনাই সব সামলে নিতে পারবে। কি ভাবছেন আচার্যদেব? মহারাজ, ভাবছি আপনার এখানে আসার উদ্দেশ্য সবসময় সফল হয় কিনা। আচার্যদেব, সফল হয় বলেই তো বারবার করে আপনার কাছে ছুটে আসি। আশা করি আপনি মিহিরের বিষয়ে আমাকে সাহায্য করে দিতে পারবেন। মিহির? কেন, তাকে নিয়ে আবার কি সমস্যা হয়েছে? না, ঠিক সমস্যা নয়। রাজিমা আসলে মিহিরের অস্ত্র শিক্ষা নিয়ে রাজসভায় প্রস্তাব রাখতে চায়। এবারে আচার্যদেব, আপনি বলুন আমার কি করা উচিত। মহারাজ, এক প্রবল বিতর্কিত বিষয়। আপনারা শতাব্দীর প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরার পরিবর্তন ঘটাতে চাইছেন। মানুষ তা কিছুতেই মেনে নেবে না, বিশেষত ব্রাহ্মণরা তো মানতেই চাইবে না। আপনারা চাইলে সভায় প্রস্তাব দিন, কিন্তু বিরোধিতার জন্য প্রস্তুত থাকুন। আর কেউ যদি সভায় প্রস্তাবের ব্যাখ্যা চায়, খনাকে দায়িত্ব দেবেন, খনাকে বলতে দেবেন। খনাকে? সভায় কি মানুষ মেনে নেবে খনার বার্তা? তারা মানতে বাধ্য, কারণ খনা এখন এক রাজকন্যা।
আর একজন রাজকন্যার পূর্ণ অধিকার রয়েছে সভার যে কোনো বিতর্কে অংশগ্রহণ করার। কিন্তু আচার্যদেব, ক্ষমতার এই ধরনের ব্যবহার করাটা কি উচিত হবে? মনে রাখবেন মহারাজ, যে প্রয়োজনে ক্ষমতার ব্যবহার করতেই হয়, কিন্তু তার অপব্যবহার অত্যন্ত অন্যায়। ঠিক আছে আচার্যদেব, তাহলে আমি ধরে নিতেই পারি যে আপনার এই বিষয়ে পূর্ণ সমর্থন আছে। দেখুন, বিদ্যা শুধুমাত্র পুঁথিগত হবে এ আমি বিশ্বাস করি না। অস্ত্র শিক্ষা পেলে মানুষ আত্মরক্ষায় সক্ষম হয়, আর আমাদের আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। ধন্যবাদ আচার্যদেব, আপনার পরামর্শ আমার শিরোধার্য, আমার খুব উপকার হবে। আজ তাহলে আমি আসি। প্রণাম। প্রণাম মহারাজ। খনা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, পায়েস। কি হয়েছে খনা? গৌরকিমা, গৌরকিমা, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি। কেন, কি হয়েছে? মিহির বোধহয় মন থেকে চায় না যে অস্ত্র শিক্ষা পাক। আচ্ছা গৌরকিমা, সে কি নিজের ভালোটাও বোঝে না? দেখো খনা, এসব নিয়ে এই মুহূর্তে তুমি যত কম ভাববে ততই ভালো। আসলে এটা একটা বড় জটিল পরিস্থিতি, জানো। এর মধ্যে থেকে তুমি নিজেকে যত ছাড়াতে চাইবে তত বেশি করে জড়িয়ে পড়বে। তাহলে তুমি বলো গৌরকিমা, আমার এখন কি করা উচিত? সেটা বরং তুমি বড়দের উপরেই ছেড়ে দাও। দেখা যাক না তারা সবাই মিলে কি সিদ্ধান্ত নেন। বিদ্যা চর্চা ছাড়া এই মুহূর্তে তুমি আর কোনো দিকে মন দিও না খনা। তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো। আমার কথাটা একটু মন দিয়ে শোনো খনা, দেখবে তাতে তোমার ভালোই হবে। আর মিহিরের কি হবে গৌরকিমা? সেটা ভাবা তো তোমার একার দায়িত্ব নয় খনা। এমন তো কোনো কথা নেই যে সবকিছু তোমাকে ভাবতে হবে। আর আমাদের বন্ধুত্ব, সেটাকেও ভুলে যাবো গৌরকিমা? বন্ধুত্ব ভুলতে তো তোমাদের কেউ বলেনি খনা। তবে বন্ধুত্ব এমন একটা বিষয় যা অনেকটাই নির্ভর করে পারিপার্শ্বিক পরিস্থিতি আর ভবিতব্যের উপর। শুধুমাত্র বন্ধুদের উপর সবসময় তা নির্ভর করে না খনা। যাকে এসব নিয়ে তুমি এখন এত ভেবো না। তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে সব বিষয় থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রেখো আর খুব সচেতন থেকো। কিন্তু কখনোই কোনো বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো না। নাও, এবার একটু পায়েস খেয়ে নাও তো। খনা, ত্রিজটা হঠাৎ তোমাদের সাথে এত মিষ্টি ব্যবহার করা শুরু করলো কেন? শুধু মিষ্টি ব্যবহার নয় রাজিমা, নিজের যাবতীয় কৃতকর্মের জন্য চোখের জল ফেলে ক্ষমাও চেয়েছেন। আশ্চর্য। আর স্বামীর সাথে রোজ একবার করে দেখা করার
অনুমতি প্রার্থনা করেছেন। ও তাই বলো, তার মানে মহান আমার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়ার জন্য এত কিছু করেছে? হ্যাঁ, রাজিমা, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। রাজৌদিরা নিশ্চয়ই তলে তলে নতুন কোনো চক্রান্ত করছেন, আর এবার তারা চরম থেকে চরমতম আক্রমণ করবেন। স্বামীর শাস্তির পর ওরা মরিয়া হয়ে উঠেছে। রাজিমা, আমার দিদিকে নিয়ে ভীষণ ভয় করছে। দিদি খুব সরল প্রকৃতির। রাজৌদিরা খুব সহজেই নিজের কাজে দিদিকে ব্যবহার করতে পারে, দিদির ক্ষতি করতে পারে। তুমি ভুল বলনি সমৃদ্ধি। ঐশিকাকে এক্ষুনি সতর্ক করতে হবে আমাদের। রাজিমা, আপনিও কিন্তু খুব সাবধানে থাকবেন। আমার ক্ষতি কেউ করতে পারবে না সমৃদ্ধি, অত সহজ নয়। তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু রাজিমা, দূরাত্মার যে ছলের অভাব হয় না। কিন্তু সমৃদ্ধি, আমার সঙ্গে ছল করা তো অত সহজ নয়। দেবী গোদাবরী এসেছিলেন, আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি যে মিষ্টি কথা আর চোখের জলে কিন্তু আমি ভুলছি না। মাসুমা আপনার কাছে এসেছিলেন? হ্যাঁ, এসেও ছিলেন, ফাঁদও পেতেছিলেন, কিন্তু কোনো সুবিধে হয়নি। উল্টে চোখের জলে তাকেই বিদায় নিতে হয়েছে। আমার কিন্তু মনে হয় ওদের উপর কোনোভাবে আক্রমণ করাটা উচিত হবে না। ভীষণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে হেসে দুটো মিষ্টি কথাও বলতে হবে। তার মানে তুমি বলতে চাইছো রাজনীতির আশ্রয় নেব, যেটা আমি সারা জীবন ঘৃণা করে এসেছি? রাজিমা, প্রণাম। কি ব্যাপার উপদেশ্য? রাজিমা, আমি আচার্য দেবের সঙ্গে দেখা করতে গেছিলাম। ওনার সাথে অনেক আলোচনা করার পর উনি বললেন যে কাল রাজসভায় যেন আপনি উপস্থিত থাকেন। আমি সভায় উপস্থিত থাকব? কেন? দেখুন রাজিমা, কাল সভায় আপনি রাজপরিবারের প্রতিনিধি হিসাবে থাকবেন। আপনি হলেন বয়োজ্যেষ্ঠা। আপনি সবাইকে রাজসভায় জানাবেন যে মহানামার কেন শাস্তি হয়েছে, তার শাস্তি প্রাপ্য ছিল কি ছিল না। আপনার কথা সবাই শুনবে। আপনি হলেন এই রাজপরিবারের রাজমাতা। ঠিক আছে, ঠিক আছে উপদেশ্য। আচার্যদেব যখন বলেছেন, আমি কাল সভায় নিশ্চয়ই উপস্থিত থাকব। হ্যাঁ, আরেকটি কথা, আমি জয়দ্রথের কাছে শুনছিলাম যে জ্যোতিষবীর মশাই বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তার মস্তিষ্কের প্রসূত। ছি, জ্যোতিষবীর এতটা নিচে নামবেন আমি ভাবতেও পারিনি। তাই রাজিমা, ভাবছিলাম যে এমন একটি মানুষকে সেই পদে রেখে তো কোনো লাভ নেই। আমরা যদি কাল সভায় ঘোষণা করি যে তাকে আমরা পদচ্যুত করছি, তাহলে কেমন হয়? আপনি যদি কোনো উপদেশ দেন। নিশ্চয়ই ঘোষণা করবে উপদেশ্য। ওদেরও বোঝা দরকার রাষ্ট্রবিরোধিতার ফল আদতে খুব খারাপই হয়। ঠিক আছে রাজিমা, আজ তাহলে আসি। এসো। রাজিমা, আমার কিন্তু মনে হয় জ্যোতিষবীর মশাইয়ের এই অপসারণ রাজৌদিরা কিছুতেই ভালোভাবে নেবে না। ওরা এর প্রতিশোধ নেবেনি। সেটাই তো স্বাভাবিক। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমি কি একবার খনার সাথে কথা বলবো? না না না, এই মুহূর্তে খনাকে বিব্রত করাটা ঠিক হবে না। এমনিতেই ও দুশ্চিন্তায় আছে। আমার মনে হয় ও বিশ্রাম নিক। আমরা বরং কাল এ বিষয়ে আলোচনা করব। হ্যাঁ।